হাই, দিস ইজ বাবলা স্যার, ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ইংলিশের ফার্স্ট ক্লাস এটা। তো ইংলিশে আমি প্রথম যেটা শুরু করব ভেবেছি সেটা হচ্ছে টেন্স। আর টেন্সের গঠন প্রণালীটা আমি প্রথম তোমাদের করাবো, কারণ টেন্সের গঠন প্রণালীটা খুব জানাটা আমাদের খুব দরকার। যে কোনো পরীক্ষায়, কিছু কিছু পরীক্ষায় আছে তোমার এসে লিখতে দেয়, কোথাও কোথাও তোমার লেটার লিখতে দেয়, কিছু কিছু পরীক্ষায় আছে যেখানে তোমার প্রেসি লিখতে দেয়, তো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা লিখতে দেয়। তো যদি আমরা গঠন প্রণালীটা না জানি তাহলে আমরা ইংলিশে ঠিকঠাকভাবে ট্রান্সলেট করতে পারবো না। আর এটা স্কুলের পরীক্ষা নয় যে যা তা আমি একটা ইংলিশ লিখে দিলাম ব্যাস হয়ে গেল, না। এখানে কিন্তু এক্সামিনার যারা থাকে তারা চেক করার চেষ্টা করে তুমি কি কি ওয়ার্ড ইউজ করেছো, কতটা পারফেক্টলি তুমি গ্রামেটিক্যালি কতটা ঠিক করে তুমি সেন্টেন্সটাকে তৈরি করার চেষ্টা করেছো। ঠিক আছে, তাহলে গ্রামারটা আমার জানাটা খুব দরকার। আর একটা জিনিস, অনেকে মনে করে ইংলিশ খুব কঠিন। দেখো, ইংলিশ কঠিন না, ইংলিশ খুবই একটা সোজা ল্যাঙ্গুয়েজ, খুবই একটা সহজ জিনিস। ঠিক আছে, বরঞ্চ আমাদের বাংলা থেকে অনেক সোজা। বাংলা ব্যাকরণ ঘেটে দেখো, পুরো কমপ্লেক্স ব্যাকরণ, সেখান থেকে ইংলিশ ব্যাকরণে একটা গ্রামার বই ধরো, গ্রামার বইটা দেখবে বাংলা গ্রামার বইয়ের থেকে অনেক ইজি, অনেক সোজা। ঠিক আছে, তো ইংলিশ বোঝাটাও অনেক সোজা। এবার কি হয়, আমরা যখন একটা বই ধরি, বইটা ধরলে মনে হয় কি এত মোটা একটা বই, বইটাকে কমপ্লিট করব কিভাবে করব, মানে কনফিউজ হয়ে যায়। তার উপরে বইয়ের ভিতরে লেখা দেখে ডিফিউজ হয়ে যায়। তো আলটিমেটলি আমাদের ফিউজ ক্র্যাক। ঠিক আছে, তো কি আমি যেভাবে পদ্ধতিতে তোমাদের করাবো, আশা করছি এরপরে ইংলিশে ভয় থাকবে না। ঠিক আছে, আমি আশা করছি যে থাকবে না। তোমরা একটু মানে মন দিয়ে ফলো করো। ইংলিশ তো আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, মাদার টাং আমাদের, না ভয়ে না। দেখো, যে কোনো জিনিস যদি ভয় পেয়ে যাও না, ওখানেই জিনিসটা শেষ হয়ে যায়। বাট সেটাকে যদি স্ট্রংলি বা কনফিডেন্সের সাথে সেটাকে যদি ফেস করো, তাহলে আলটিমেটলি সেটা তোমার কাছে সারেন্ডার করতে বাধ্য। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরে জিনিসগুলো দেখো। ইংলিশ বলে একদম ছেড়ে চলে যাবে না, একটু ধৈর্য ধরে দেখো। আশা করছি তোমাদের জিনিসগুলো পুরোপুরি মানে এত সুন্দরভাবে ক্লিয়ার হবে, তোমাদের মুখস্থ করতে হবে না। আমি তোমাদের মুখস্থ করতে বলছি না। ঠিক আছে, দেখো জিনিসগুলো এত সুন্দরভাবে বুঝে যাবে। তারপরে একটা দুটো করার পরে নিজেই ভিডিও পজ করে তুমি আরামসে করে নিতে পারবে, শেষ অবধি হয়তো তোমার দেখতে হবে না, তার আগে তুমি শিখে যাবে। এতটা ক্লিয়ার করে আমি তোমাদেরকে বলবো। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, আজই মুর্শিদাবাদের একটা ভাই, নাম হচ্ছে পাপাই বোস, সে আমাকে এসএমএস করেছে। পাপাই বোস, তোমার এসএমএসে প্রত্যেকটা মানে তোমার যে কথাগুলো তুমি আমাকে বলেছো, প্রত্যেকটা ওয়ার্ড আমার জন্য, আমি কি বলবো, আশীর্বাদ ছাড়া আর কিছুই বলবো না। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড আমার শুনে খুবই ভালো লেগেছে। তোমাদের যে আমি হেল্প করতে পারছি, আমার যে পড়ানোটা, এই জিনিসগুলো যে তোমাদের ভালো লাগছে, সেটাই আমার কাছে অনেকটা পাওয়া। ঠিক আছে, না আমি ইউটিউব চ্যানেল কখনোই বন্ধ করব না, যতদিন বেঁচে আছি, যতদিন সুস্থ আছি, ততদিন আমি ইউটিউবে তোমাদের জিনিস প্রোভাইড করতে থাকবো। তবে আরও চেষ্টা করি আমি যে আস্তে আস্তে ধীরে ধীরে আমি ম্যাটেরিয়ালসগুলো একটা করে, মানে যে টেকনিক্যাল যেসব সমস্ত জিনিসগুলো লাগে, সেটা আমি এক জায়গায় করে তোমাদেরকে আরও ভালোভাবে ভিডিও প্রোভাইড করি। ঠিক আছে, এখন তো এই ছোটোখাটোর মধ্যেই আমি এইভাবেই প্রোভাইড করছি। তো আমি চেষ্টা করছি আরও ভালোভাবে ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা। তো এই চ্যানেল আমি কখনোই বন্ধ করব না। সাবস্ক্রাইবার আমি চাই না, ফেক সাবস্ক্রাইবার আমি চাই না, যে আমার কোনো ফেক সাবস্ক্রাইবার হোক। আমি শুধু সেইটুকুই চাই যে ছেলেমেয়েরা যারা অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার জন্য খুবই ডেডিকেটেড, যারা খুবই দৃঢ় মানে প্রতিজ্ঞা করে বসে আছে যে না, আমি কিছু করে দেখাবো। ঠিক আছে, কোনো ফলস প্রতিজ্ঞা নয়, কোনো ক্যাজুয়ালিটি নয়, যারা সিরিয়াস ফোকাস, যারা চাকরি পাওয়ার জন্য, তো শুধু তাদের কাছ থেকেই দু একটা সাবস্ক্রাইবার পেলে তাতেই আমার অনেক। ঠিক আছে, চলো, তো আমি ভিডিও বন্ধ করব না। আর আশা রাখি তুমি ভিডিওগুলো দেখে খুবই উপকারিত, মানে উপকার পাও। ঠিক আছে, মানে হেল্পফুল হও, আর তোমার জব তাড়াতাড়ি হয়ে যাক। আর একটা জিনিস তুমি যেটা বলেছো যে বাংলায় আমি খুব সুন্দরভাবে পড়াচ্ছি, অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি বাংলা মিডিয়ামের ছেলে নই, তবুও বাঙালি, বাংলাটা জানি। তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজ দেখবে আমি ইউজ করি, ইভেন ম্যাথসেও বলো, ইংলিশেও আমি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করব, যে ল্যাঙ্গুয়েজগুলো বইয়ের ভাষা নয়। ঠিক আছে, সেগুলো আমি নিজে বুঝে, মানে যেভাবে আমি বুঝি সেভাবে আমি তোমাদের বোঝানোর জন্য সেই ভাষাগুলো ইউজ করি। তো সেগুলো কখনো যেন গুগলে সার্চ করতে যেও না, পাবে না। তো চলো দেখি ইংলিশ করি আজকে, যে টেন্স যেটা করাবো। দেখো, আমি পুরো ডিপলি যাব না, যেটুকু তোমাদের পরীক্ষায় লাগবে আমি ঠিক সেটুকুই তোমাদের পড়িয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, আজকে প্রথম টেন্সের আমি শুধু প্রেজেন্ট টেন্সটা করাবো।
প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালীটা করাবো। আর গঠন প্রণালী আমি কিভাবে করাবো সেটাও আমি বলে দিই। গঠন প্রণালীতে আমি 4টে গঠন প্রণালী, এক একটা টেন্সের উপরে 4টে গঠন প্রণালী লেখাবো। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরে আমি 4টে গঠন প্রণালী লেখাবো। প্রথমটা হচ্ছে অ্যাকচুয়াল গঠন প্রণালী, যেটা পজিটিভ। তারপরে ওই পজিটিভটাই নেগেটিভ করা শেখাবো, এবং ওই পজিটিভটার কোশ্চেনবোধক কী করে তৈরি হয় আর নেগেটিভটার কোশ্চেনবোধক কী করে তৈরি করা হয় সেই জিনিসটা আমি শেখাবো। ক্লিয়ার? চলো তাহলে প্রথমে আগে আমরা জানি টেন্স কয় প্রকার। টেন্স কয় প্রকার? টেন্স হলো 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। দেখো আমি ওয়ার্ড পুরো লিখবো না, কিন্তু আমি প্রোনাউন্সিয়েশন পুরো করে দেবো। তো তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, তোমরাও জিনিসগুলো নোট ডাউন করো, যেভাবে যেভাবে আমি বলছি সেভাবে লিখো। দেখো আরামসে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এক্সট্রা করে আর কিচ্ছু পড়তে হবে না, বইও পড়তে হবে না, আমি পুরো ক্লিয়ার করে দেবো তোমাদের। তাহলে এই প্রত্যেকটা টেন্সকে, টেন্স হচ্ছে আমার 3 প্রকার। আবার এই প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। ক ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সিম্পল, অথবা এটাকে ইনডেফিনাইটও বলে। সিম্পলও বলে, ইনডেফিনাইটও বলে। তাহলে প্রথমটা হচ্ছে সিম্পল অথবা ইনডেফিনাইট। দ্বিতীয়টা কি? কন্টিনিউয়াস। দ্বিতীয়টা হলো কন্টিনিউয়াস। তৃতীয়টা কি? তৃতীয়টা হলো পারফেক্ট। তৃতীয়টা হলো পারফেক্ট। আর চতুর্থটা কি? চতুর্থটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এবং প্রত্যেকটা টেন্সকে আবার কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সিম্পল বা ইনডেফিনাইট, অনেকে বলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। মেনলি বইতে দেখবে লেখা থাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে? তো একটা হলো সিম্পল, আর একটা হলো কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। 4 ভাগে ভাগ করা যায়। ক্লিয়ার? এইবার আজকে আমরা কি করব? আজকে আমরা প্রথম প্রেজেন্ট টেন্সের এই যে 4টে ভাগ, অর্থাৎ সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে ভাগের গঠন প্রণালীটা শিখব। ক্লিয়ার? দেখো এই গঠন প্রণালী শেখার আগে তোমাকে সরকারি খাতায় সরকারের কাছ থেকে দেওয়া কিছু অ্যাডভান্টেজ জানতে হবে। ঠিক আছে? এটা গ্রামার সরকার, অর্থাৎ লন্ডন থেকে তুমি পেয়েছো। তো লন্ডন থেকে দেওয়া কিছু অ্যাডভান্টেজ, ঠিক আছে? ওখানেই তো ইংলিশের মেনলি। তো ওখান থেকে দেওয়া কিছু অ্যাডভান্টেজ, যেগুলো কি? যেগুলো হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। সেই সাহায্যকারী ভার্বের 3টে সেট আগে আমরা জানবো। সেই 3টে সেট জানলে তাহলে আমরা গঠন প্রণালীটা ঠিকঠাকভাবে অ্যাকুরেট বুঝবো। আর যদি ওই 3টে সেট না জানি আমি, গঠন প্রণালীটা কিছু কিছু জায়গায় আমার গ্যাপ থেকে যাবে। ঠিক আছে? চলো 3টে সেট কি কি আগে আমরা জানি। দেখো প্রথম হচ্ছে, অর্থাৎ 3টে হেল্পিং ভার্বের কথা বললাম, তাই তো? তাহলে প্রথম হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। 3টে হেল্পিং ভার্ব। তো আমি লিখলাম ডু ভার্ব। তাহলে ডু হচ্ছে কি? ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অক্সিলারি ভার্ব। কিন্তু ভার্ব তো, যেহেতু ভার্ব, তাহলে এর নিশ্চয়ই 4টে ফর্ম আছে। V1, V2, V3 আর V4, 4টে ফর্ম আছে। V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। V2 পাস্ট ফর্ম। V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। V4 হচ্ছে আইএনজি ফর্ম। ঠিক আছে? তাহলে ডুটা কি আমার? V1 ফর্ম। ঠিক আছে? ডুটা আমার কি? V1 ফর্ম। তাহলে V2টা কি? ডিড। V3টা কি? ডান। V4টা কি? V4 হলো ডুইং। ডু হচ্ছে আমার ভার্বের ফার্স্ট ফর্ম, ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ডুইং হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম। ক্লিয়ার? আর একটা জিনিস যেটা মনে রাখবে, যে ডু ভার্বের সাথে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়। ডু ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হবে বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হবে, তখন ডু ভার্বের সাথে ভার্বের সবসময় কোন ফর্ম বসবে? ফার্স্ট ফর্ম বসবে। ক্লিয়ার? এই জিনিস, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মনে রাখবে, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসই তোমার বড় জিনিস তৈরি করতে সাহায্য করবে। দেন বি ভার্ব। দেখো বি ভার্ব, বি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে বি যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, V2 কি হবে? দেখো আমরা জানি বি ভার্বের মধ্যে কিছু ভাগ হয়, সেটা কি? অ্যামিজ আর ওয়াজ আর। তাহলে অ্যামিজ আর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। অ্যামিজ আর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম।
ক্লিয়ার? বি, কোথাও অ্যাম, ইজ, আর এই তিনটে যদি আমি না পুট করি সেখানে আমি বি ব্যবহার করতে পারি। সব জায়গায় যে অ্যাম, ইজ, আর বসবে এমন তো কোনো কথা নয়। কিছু কিছু জায়গায় অ্যাম, ইজ, আর সেট খায় না। যেখানে অ্যাম, ইজ, আর শুট বা সেট খায় না সেখানে আমি বি কে ব্যবহার করব। ঠিক আছে? বি ভার্বই হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ক্লিয়ার? তাহলে দেখো বি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম কি হয়ে যাবে? ওয়াজ, ওয়্যার। ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে? বিন, বি ডাবল ই এন। আর ভার্বের ফোর্থ ফর্ম কি হয়ে যাবে? বিং, বিই আই এন জি। আর বি ভার্বের পরে বি ভার্ব যদি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয় তাহলে বি ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসবে? ভি ওয়ান প্লাস আইএনজি ফর্ম বসবে। কি বসবে? ভি ওয়ান প্লাস আইএনজি ফর্ম বসবে। ক্লিয়ার? তাহলে দুটো গেল, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দুটো ক্লিয়ার হলো। তৃতীয়ত হ্যাভ ভার্ব। হ্যাভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আচ্ছা, হ্যাভ যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম কি? ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে হ্যাড, অর্থাৎ হ্যাভের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে ভার্বের থার্ড ফর্মটা কি? এটাও হ্যাড, দুটোই হ্যাড। ঠিক আছে? ভার্বের ফোর্থ ফর্ম কি? হ্যাভিং, ভার্বের ফোর্থ ফর্ম হ্যাভিং। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি ডু ভার্ব পেয়ে গেলাম, ডু ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম পেয়ে গেলাম। ডু ভার্ব যদি অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয় তাহলে তারপরে মেন ভার্ব কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হবে। দেন বি ভার্ব পেয়ে গেলাম। বি ভার্বের মধ্যে জানি আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে। বি হচ্ছে নিজে ভার্বের ফার্স্ট ফর্ম, আর অ্যাম, ইজ, আরও তো ভার্বের ফার্স্ট ফর্মই, তাই এটা এক লাইনে বসলো। ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াজ আর ওয়্যার দুটো, ভার্বের থার্ড ফর্ম বিন, ভার্বের ফোর্থ ফর্ম বিং, বিআইএনজি, বিং। ওকে? হ্যাভ ভার্ব হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যদি হ্যাভ ভার্ব ভার্বের ফার্স্ট ফর্ম হয় ভার্বের সেকেন্ড ফর্ম কি হবে? হ্যাড, ভার্বের থার্ড ফর্ম হ্যাড, ভার্বের ফোর্থ ফর্ম হ্যাভিং। আর এই হ্যাভ ভার্ব যদি তোমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয় তাহলে এর সাথে মেন ভার্ব কি ব্যবহার হবে? মেন ভার্ব হবে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। মেন ভার্ব ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। ক্লিয়ার? এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখবে। জেনারেলি বইতে এই তিনটে জিনিস থাকে না। ঠিক আছে? থাকলেও হয়তো এক জায়গায় নেই, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাকে খুঁজে আনতে হয়। ঠিক আছে? বাট আমি খুঁজে এনে দিলাম। তোমাদেরকে এই তিনটে নোট ডাউন করে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তোমরা যে কোনো গ্রামার বইয়ে ডিরেক্টলি এইগুলো পাবে না। আমি জিনিসগুলো তোমাকে এক জায়গায় এনে দিচ্ছি, তোমরা জিনিসগুলোকে একদম ক্লিয়ারলি মানে পুরো একদম খাতায় ভালোভাবে লিখে রাখবে। আর সেটা চেষ্টা করবে সেই জিনিসটাকে কি করতে? মাথার ভিতরে মুখস্থ করে একদম ঢুকিয়ে রেখে দিতে। ঠিক আছে? চলো, তাহলে এই জিনিস বোঝা হয়ে গেল। এবার আমরা গঠন প্রণালীগুলো শিখব। ফার্স্ট গঠন প্রণালী সিম্পল প্রেজেন্ট টেন্সের। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের পজিটিভ গঠন প্রণালী অর্থাৎ যেটা অ্যাকচুয়াল গঠন প্রণালী সেটা কি? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। অ্যাকচুয়াল গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, অ্যাকচুয়াল গঠন প্রণালী। ঠিক আছে? আর এটা পজিটিভ, দেখো এখানে কোনো নো, নট এইসব ইউজ নেই, তাহলে এটা পজিটিভ। আর একটা জিনিস কি মনে রাখবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। জানি তো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে এটা যদি আমার পজিটিভ গঠন হয়, নেগেটিভ গঠন কি হবে? নেগেটিভ গঠন হবে সাবজেক্ট প্লাস, দেখো সাবজেক্ট প্লাস, দেখো সাবজেক্টের সাথে ডিরেক্ট নট বসিয়ে দেবো, মানাবে না? ডিরেক্ট নট বসালে মানাবে না। তাহলে আমি কি করব? সরকারি খাতার থেকে একটা অক্সিলারি ভার্ব নেব। তাহলে সরকারি খাতার থেকে আমি একটা অক্সিলারি ভার্ব নেব, ভার্বের সাথে আমি নট পুট করব, অক্সিলারি ভার্বের সাথে আমি নট পুট করব। পুট করার পরে আমি এই ভি ওয়ানটাই তো পাতাবো, তাই তো? আমি নেগেটিভ করার জন্য আমি কি আনবো? একটা নট আনবো, অর্থাৎ নাবাচক একটা শব্দ আনবো। ঠিক আছে? তাহলে চলো আমি নট একটা আনবো। নটের সাথে, নটের আগে আমি কি পাতাবো? একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যেটা সরকারি, এই সরকার দিয়েছে লন্ডন সরকার, তাহলে এদের কাছ থেকে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ধার নেব। ঠিক আছে? তাহলে দেখো ধার নেওয়ার পরে আমি নট পাতালাম, তারপরে আমি কি পাতাবো? ভি ওয়ান পাতাবো, তারপরে আমি অবজেক্ট পাতাবো। এইবার তুমি বোঝার চেষ্টা করো কেন আমি এই জিনিসটা তোমাদের লিখিয়েছি। এবার দেখো টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভি ওয়ান পাতাচ্ছি এখানে, এখানে আমি একটা হেল্পিং ভার্ব নেব বা অক্সিলারি ভার্ব নেব। তাহলে কোন অক্সিলারি ভার্ব নেব যার পরে ভি ওয়ান পাতানো যাবে? হ্যাভ ভার্ব নেব। হ্যাভ ভার্বের পরে তো ভি থ্রি পাতাতে হবে, নেওয়া যাবে না।
বি ভার্ব নেব, বি ভার্বের পরে তো আইএনজি পাতাতে হবে, এও নেওয়া যাবে না। তাহলে কি ভার্ব নেব? ডু ভার্ব নেব। হ্যাঁ, ডু ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে ডু ভার্ব নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি ডু প্লাস নট। ক্লিয়ার? আরও কি লিখতে পারি? ডি ও এন অ্যাপোস্ট্রফি টি লিখতে পারি। আরও কি লিখতে পারি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডু হয়ে যাবে কি ডাজ, ডি ও ই এস, ডাজ, ডাজেন্ট কিংবা ডাজ নট। ডাজেন্টও হতে পারে, আবার ডাজ নটও হতে পারে। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে ডাজেন্ট অথবা ডাজ নট হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আবার বলি আর একবার, পজিটিভ বাক্য কি? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভ বাক্য কি? সাবজেক্ট প্লাস একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, একটা হেল্পিং ভার্ব আনতে হবে, সরকারি খাতার থেকে একটা নেব, এবং নেব এমন একটা জিনিস নেব, এমন একটা ওয়ার্ড নেব যার পরে ভি ওয়ান বসাতে পারবো। তাহলে ভি ওয়ান আমি কার পরে বসাতে পারবো? ডু ভার্বের পরে বসাতে পারবো, তাই ডু অক্সিলারি ভার্ব নিলাম বা ডু হেল্পিং ভার্ব নিলাম। তাহলে সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এই ডু নটকে একসাথে লেখা যায় ডোন্ট। সেরকম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডু কি হয়ে যাবে? ডাজ হয়ে যাবে। তো ডাজেন্ট অথবা ডাজ নট অথবা ডাজেন্ট যে কোনো একটা লিখতে পারি। ক্লিয়ার? এইবার চলো পজিটিভের করব কোশ্চেন, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সকে আমি প্রশ্নবোধক বাক্য করব। ঠিক আছে, তাহলে প্রশ্নবোধক যদি বাক্য করি অর্থাৎ কোশ্চেন মার্ক যদি আনতে চাই তাহলে আমার কি করতে হবে? অক্সিলারি ভার্ব যেটা আছে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে। শুধু অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, আর কিচ্ছু আনার দরকার নেই। ক্লিয়ার? তাহলে অক্সিলারি ভার্ব আমার এখানে কিছু আছে? নেই। তাহলে আবার সরকারি খাতার থেকে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, এবং এমন অক্সিলারি ভার্ব নিতে হবে যার পরে আমি ভি ওয়ান পাতাতে পারবো। তাহলে কি অক্সিলারি ভার্ব নেব? ডু। ক্লিয়ার? তাহলে লেখো ডু অথবা ডাজ। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তো ডাজ বসতো। তাহলে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ঠিক আছে, চলো কোশ্চেন মার্ক পাঠিয়ে দিলাম। তাহলে নর্মাল সেন্টেন্সের কোশ্চেন হয়ে গেল, পজিটিভ নর্মাল সেন্টেন্সের কোশ্চেন মানে বাক্য হয়ে গেল, তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেন দেন আর একটা নেগেটিভের আমি করব কোশ্চেন বোধক। নেগেটিভের যদি প্রশ্নবোধক করি দুভাবে করা যেতে পারে। এক, সেম পদ্ধতি লাগাও। সেম পদ্ধতি কি হয়ে যাবে? ডোন্ট, সরি, ডু, ঠিক আছে, অথবা ডাজ, দেন প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আর একটা গঠন প্রণালী হয়, সেই গঠন প্রণালীটা কি? এই নটকে যদি এখানে নিয়ে আসি, কিন্তু মনে রাখবে এই নটটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে আলাদা আলাদা করে আমি লিখতে পারবো না, একসাথে লিখবো। কীরকম? ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। বোঝা গেল? তাহলে গঠন প্রণালী বোঝা গেল। প্রথমটার গঠন প্রণালী সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী। দেখো পুরোপুরি গঠন প্রণালী আমি ক্লিয়ার করে দিয়েছি, এর থেকে বেশি গঠন প্রণালী নেই। ঠিক আছে, এইটুকুই গঠন প্রণালী। এরপরে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সেগুলো গঠন প্রণালী আলাদা। আমি ন্যারেশন, ভয়েস চেঞ্জ যখন করাবো তখন আলাদাভাবে বলে দেবো। বাট তোমার যদি এর উপরে কনসেপ্ট যদি পুরোপুরি ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু পরীক্ষার খাতাতে তুমি লিখতে পারবে না, এরর কারেকশন ঠিকঠাকভাবে করতে পারবে না, দেন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ঠিকঠাকভাবে করতে পারবে না, কোনো যদি ইংলিশ ট্রান্সলেট করতে দেয় সেটা ঠিকঠাকভাবে করতে পারবে না। ইভেন ইন্টারভিউতে তোমাকে বাই চান্স যদি জিজ্ঞাসা করে টেল মি সামথিং অ্যাবাউট ইউ ইন 2 or 3 lines, then you can't explain, you can't even talk even pronounce a single word. Okay, so you have to know the exact formation of the sentence. ঠিক আছে, তো আমি এখানে প্রথমে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্স্যাক্ট ফরমেশন দিয়ে দিয়েছি, যেটাকে বাংলাতে বলে গঠন প্রণালী। গঠন প্রণালী কি? সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে অ্যাকচুয়াল গঠন প্রণালী। ঠিক আছে, এখান থেকে পজিটিভ থেকে নেগেটিভ বানানো যায়, আমি নেগেটিভ বানিয়ে দিয়েছি। এই পজিটিভের কোশ্চেন বোধক বানানো যায়, কি করে বানানো যায় সেটাও আমি বানিয়ে দিয়েছি। এই নেগেটিভের কোশ্চেন বোধক বানানো যায়, কি করে বানানো যায় আমি সেটা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল তোমার এরপরে লিখে দিচ্ছি, বাট যে এক্সাম্পলটা আমি করব না, তোমরা এই গঠন প্রণালী দেখে দেখে, ঠিক আছে,
লেখার পরে দেখে দেখে তোমরা সেইভাবে সাজিয়ে নিও, ঠিক আছে? একদম সেইভাবে সাজিয়ে নিও, দেখো আরামসে হয়ে যাবে। চলো লিখে দিই। আমি একটা বাক্য লিখছি, একদম সহজ বাক্য দেবো। আই প্লে ফুটবল। দেখো খুব সহজ একটা বাক্য দিয়েছি, সহজ বাক্য। এবার আমি ভাগ করে দিই। এটা হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী। তাহলে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী দিয়ে দিলাম। এটাকেই নেগেটিভ করলে কি করবে? সাবজেক্টের পরে একটা ডু আনবে, নট আনবে। আই ডু নট প্লে ফুটবল। এটাকেই যদি প্রশ্নবোধক করো তাহলে কি হবে? ডু আই প্লে ফুটবল। নেগেটিভটাকে যদি প্রশ্নবোধক করো কি হবে? ডোন্ট আই প্লে ফুটবল, অথবা ডু আই নট প্লে ফুটবল। ঠিক আছে, তাহলে হয়ে গেল। দেখো কত সিম্পলি, যদি ফরমেশন যাবে ইজিলি তুমি জিনিসগুলো করতে পারবে। ক্লিয়ার? চলো এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরটা করবো। চলো আজকে মনে হচ্ছে আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পজিটিভ ফরমেশনটা কি? পজিটিভ ফরমেশন হলো সাবজেক্ট প্লাস, দেখো সাবজেক্ট প্লাস, এইবার আমার কি আসবে? এইবার আসবে হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তাহলে কন্টিনিউয়াস মানে কি? V1 এর সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়, সেটাই তো কন্টিনিউয়াস। প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস ফর্ম কি? ভার্বের ফার্স্টের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এবার তোমরা আমাকে বলো যে এখান থেকে আমি কোন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সরকারি খাতার থেকে আমি কোন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা নিয়ে এসে এখানে বসাবো, যার পরে V1 প্লাস আইএনজি বসাতে পারবো? তুমি বলবে এইটা, অর্থাৎ বি ভার্ব নিয়ে বসাবো, তাই তো? বি ভার্বকে নিয়ে বসাবো এখানে, তারপরে আমি V1 প্লাস আইএনজি বসাতে পারবো। দেখো এই হ্যাভ ভার্ব যদি নিই V3 বসাতে হবে, ডু ভার্ব যদি নিই V1 বসাতে হবে, শুধু আইএনজি বসানো যাবে না। তাহলে আমি কি নেব? সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ am is are। সাবজেক্ট প্লাস am is are প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এটা হলো পজিটিভের গঠন প্রণালী। এই পজিটিভকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস am is are প্লাস not প্লাস V1 with ing প্লাস অবজেক্ট। বোঝা গেল? সাবজেক্ট প্লাস am is are প্লাস not প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। ক্লিয়ার? V1 এর সাথে ing মানেই কন্টিনিউয়াস ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস ফর্ম। আর একটা জিনিস মনে রাখবে, আইএনজি সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের সাথেই ব্যবহার করা হয়। আর একটা জিনিস যেটা তুমি এখান থেকে শিখলে, অর্থাৎ আগের থেকেই শিখে গেছো, বাট কিছু কিছু জিনিস স্কিপ হয়ে যায়, বাট পরে আমি সেই জিনিসগুলো অ্যাডজাস্ট করে দেবো। সেটা হচ্ছে কি, সব সময় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের সাথে নটকে পুট করবে, ঠিক আছে? নট যেন ভার্বের পরে না পুট করে দাও, বা সাবজেক্টের পরে না পুট করে দাও। নট পুট হবে সবসময় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের ঠিক পরে। ক্লিয়ার? তাহলে এবার এই পজিটিভ বাক্যকে যদি আমি প্রশ্নবোধক তৈরি করি তাহলে আমি কি করব? অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ am is are প্লাস সাবজেক্ট প্লাস V1 উইথ ing প্লাস অবজেক্ট, হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। নেগেটিভটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্য করি তাহলে আমি কি করব? দুভাবে করা যায়। দুভাবে কি, আমি সিম্পলভাবেই করছি, পরে আরেকটা ফর্মেশন তোমরা তো জানো। am is are প্লাস সাবজেক্ট প্লাস not প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এটা কি হয়ে যাবে? প্রশ্নবোধক হয়ে যাবে, নেগেটিভের প্রশ্নবোধক হয়ে যাবে। আর একটা ভাবে কীভাবে করা যায়? am is are এর সাথে এই নট যুক্ত করে দিতে হবে। am not, is not, isn't, যেটা isn't বলি আমরা, aren't যেটা বলি, ঠিক আছে? তো এটা একসাথে যখন যুক্ত করে দেবে, একসাথে যুক্ত করে দিলে তাহলে নটটা এখানে এর সাথে জুড়ে গেল, সাথে সাবজেক্ট প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? গঠন প্রণালী বোঝা গেল? তাহলে দেখো কত ইজিলি গঠন প্রণালীগুলো মনে থাকছে, ঠিক আছে? জাস্ট একটা একটুখানি বুঝে নিচ্ছি আর একটা অটোমেটিকলি মনে চলে আসছে।
তো তোমাকে বেশি মানে মুখস্থ করার জন্য জোর দিতে হবে না, আমি তোমাকে এমনভাবে বলছি যেটা অটোমেটিকলি তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। চলো এরও একটা এক্সাম্পল দিই, সেম এক্সাম্পল দিই, কেমন? সেম এক্সাম্পল দিয়েই করি। আই প্লে ফুটবল দিয়েছিলাম তো, চলো ওটাই রাখবো। আই অ্যাম প্লেয়িং ফুটবল। তাহলে সাবজেক্ট বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে V1, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ অ্যামিজার প্লাস V1 উইথ আইএনজি প্লাস অবজেক্ট, এটা মানে কি কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যামিজার দেখে বুঝে যাচ্ছ কিন্তু ওটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, সরি। এইবার এটাকে যদি আমি নেগেটিভ করি কি হবে? আই অ্যাম নট প্লেয়িং ফুটবল, নেগেটিভ হয়ে গেল। এই পজিটিভ বাক্যকেই যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি হয়ে যাবে? অ্যাম আই প্লেয়িং ফুটবল, পজিটিভ বাক্যর প্রশ্নবোধক হয়ে গেল। নেগেটিভ বাক্যের যদি প্রশ্নবোধক করি তাহলে কি হবে? অ্যাম আই নট প্লেয়িং ফুটবল, প্রশ্নবোধক হয়ে গেল। আবার যদি এই দুটো অ্যাম আর নটকে যদি একসাথে নিই, অ্যাম নট আই প্লেয়িং ফুটবল, বা অ্যামেন্ট, একসাথে অ্যামেন্টও বলা যায়, ঠিক আছে। তাহলে দেখো কত ইজিলি বাক্য তৈরি করা যাচ্ছে, বাক্য শেখা যাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না, বা আলাদা আলাদা করে ফরমেশন পড়তে হবে না। একটাই ফরমেশনের মধ্যে যদি 4টে ফরমেশন হয়ে যায় একই সাথে, তাহলে আলাদা আলাদা করে কেন পড়তে যাবো? বাট সব থেকে মেন জরুরি হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা মাথায় রাখবে। এই জিনিসটা যদি মাথার থেকে বেরিয়ে যায় না, তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে তোমাকে সব জিনিস মুখস্থ করতে হবে, আদারওয়াইজ মুখস্থ করতে হবে না, এমনি তুমি শিখে যাবে। সরি, এখনো 4 মিনিট টাইম আছে, আরেকটা হয়ে যাবে। চলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস, দেখো পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম বসবে, পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম বসবে। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি বসবেই বসবে, পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম বসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম বসবে। এইবার বলো, ভার্বের থার্ড ফর্ম আমি বসিয়ে দিলাম, এইবার আমার কি দরকার? আমার এবার দরকার হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে কোন অক্সিলারি ভার্ব নেব যার পরে আমি ভার্বের থার্ড ফর্ম বসাতে পারবো? এখান থেকে আমি কোন অক্সিলারি ভার্ব নেব? ডু ভার্ব নিতে পারবো না, কেন? ডু ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। বি ভার্ব নিতে পারবো না, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে। হ্যাভ ভার্ব নিতে পারবো, হ্যাঁ হ্যাভ ভার্ব নিতে পারবো, ভার্বের সাথে থার্ড ফর্ম বসে। তাহলে হ্যাভ ভার্বের কোন ফরম্যাটটা নেব? ফার্স্ট ফরম্যাটটা নেব, অর্থাৎ প্রেজেন্ট ফরম্যাটটা নেব, তাহলে হ্যাভই নেব, ঠিক আছে। হ্যাভের আর একটা ফরম্যাট কি? হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, তাই তো, দুটোই একই জিনিস, হ্যাভ হ্যাজ। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এই হয়ে গেল আমার পজিটিভের গঠন প্রণালী। এটাকেই যদি আমি নেগেটিভ করি তাহলে আমি কি লিখব? এটা পজিটিভ। যদি নেগেটিভ করি তাহলে কি লিখব? আর মনে রাখবে পজিটিভ সবকটাই হচ্ছে আসল গঠন প্রণালী, ঠিক আছে, সেখান থেকেই বাকিগুলো আসে। নেগেটিভ যদি করি আমি সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট, হয়ে গেল নেগেটিভ। যদি পজিটিভের প্রশ্নবোধক করি তাহলে কি করব? হ্যাভ হ্যাজ, এটাই তো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে সামনে, সাবজেক্টের সামনে। তাহলে অক্সিলারি ভার্বকে আমি সাবজেক্টের সামনে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে V3 বসালাম, তারপরে অবজেক্ট বসালাম, ব্যাস প্রশ্নবোধক হয়ে গেল, পজিটিভের প্রশ্নবোধক। নেগেটিভের যদি প্রশ্নবোধক করি তাহলে কি হবে? হ্যাভ হ্যাজকে সামনে নিয়ে আসো, হ্যাভ হ্যাজকে সামনে নিয়ে আসলাম, প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট, হয়ে গেল প্রশ্নবোধক। তাহলে দেখো পজিটিভ বাক্য লিখলাম, সেটা নেগেটিভ বাক্য তৈরি করে দিলাম, পজিটিভ বাক্যের প্রশ্নবোধক তৈরি করে দিলাম, নেগেটিভ বাক্যেরও প্রশ্নবোধক তৈরি করে দিলাম। ইজিলি হয়ে গেল না? কত ইজিলি! দেখো এইভাবে আমাদের জিনিসগুলোকে কিন্তু শিখতে হবে, ঠিক আছে। আর এইভাবে শিখলে আমার মনে হয় তোমাদের মানে একসাথে অনেক ইনফরমেশনও তোমাদের ব্রেনের মধ্যে ঢুকে যাবে। ইভেন তুমি যেটা শিখছো এটা মুখস্থ করে শিখছো না, এইখান থেকে সমস্ত জিনিস কী কীভাবে আসছে জিনিসগুলো আমি কমপ্লিটলি এক্সপ্লেন করে দিচ্ছি পুরোপুরি, তো ইজিলি তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। দেখো এরও এক্সাম্পল দিই, সেম এক্সাম্পল নিই, কেমন? চলো সেম এক্সাম্পল দিয়েই করবো।
তাহলে এক্সাম্পল ছিল আই প্লে ফুটবল, তাহলে এখন কি হয়ে যাবে, আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল।